এতক্ষণ আপনারা দেখছিলেন ফকিরহাট বিশ্ব রোড মোড়ের যে মসজিদ, সেই মসজিদের মাঠেই অনুষ্ঠিত হচ্ছিল এত সময় প্রকল্পের সামাজিক সুরক্ষা ও ভূমি অধিগ্রহণ সম্পর্কে আলোচনা সভা ও মত বিনিময়। প্রথমে হয়তো শিরোনাম দেখে আপনারা হয়তো কনসেপ্টটা ক্লিয়ার করতে পারেননি, কিন্তু পরবর্তীতে আলোচনা শুনে আপনারা ঠিকই আপনারা আসলে বুঝেছেন। আমার সাথে এতক্ষণ ছিল স্নেহ ছোট ভাই অনুজ, আমরাই আসলে দেখাচ্ছিলাম পুরো ফকিরহাটবাসীকে, কারণ আমরা ফকিরহাটে যারা বসবাস করি তাদের সবারই কিন্তু বিশ্ব রোড মোড় কেন্দ্রিক একটা আড্ডা, আর যে আড্ডাটা আমরা দিতে গেলেও কিন্তু একটা লাইফ রিস্কের ভিতরে থাকি, কারণ যে কোনো সময় এখানে বেপরোয়া গতিতে যে গাড়িগুলো আসে তার যে দুর্ঘটনা হয়ে থাকে, সেই দুর্ঘটনায় যে কোনো সময় যে কারো প্রাণ যেতে পারে, এই ভয়ে কিন্তু আমরা অনেকে বিশ্ব রোড মোড় ছেড়ে একটু দূরে অর্থাৎ যাত্রাপুর রোডে বা আমাদের যে উপজেলা যে রোড এর ভিতরেই আমরা থাকার চেষ্টা করি। একদম বিশ্ব রোড মোড়ের এই আড্ডাটা কিন্তু অনেকেই সচেতন না কমিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু এখন সরকারের যে শুভবুদ্ধির উদয় হয়েছে সেটাকে আসলে স্বাগত জানাতেই হয়। তার কারণ হচ্ছে ফকিরহাট বিশ্ব রোড মোড়ে আজকে প্রস্তাবনা মানে জনমত জরিপের মাধ্যমে প্রস্তাবনা নিয়ে যাওয়া হলো। এখানে হয় আন্ডারপাস, না হয় একটি গোলচক্কর, না হয় একটি উড়াল সেতু এখানে দেওয়া হবে। এই তিনটার প্রস্তাবনাই কিন্তু আসলে এসেছে। যে কোনো একটি যদি এখানে আমাদের সেই দীর্ঘদিনের দাবি, এই দাবিটা যদি আমাদের আসলে পূরণ হয় তাহলে এই দুর্ঘটনা অনেকাংশে এখানে কমে যাবে। আমার ছোট ভাই সাদাত ভাই ও কিন্তু আসলে প্রস্তাবনা রেখেছিল যে ফকিরহাট গোডাউন মোড়ে ওখানে একটা আন্ডারপাস, যে আন্ডারপাসটি কিন্তু পরবর্তী শুনলাম আমাদের বুড়া মামাও কিন্তু সেটার সাথে একমত পোষণ করেছেন, এবং তার সাথে তিনি আরেকটি যোগ করেছেন, সেটি হচ্ছে ফলতিতা। ওখানে আসলে বাংলাদেশের সর্ববৃহৎ চিংড়ি যে পাইকারি মার্কেট, সেটি হচ্ছে আমাদের ফকিরহাটের ফলতিতা, এবং ব্যস্ততম একটি জায়গা এবং ব্যবসায়িক একটা জোন, যেখানে কিন্তু আসলে যারা দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসেন তাদের একটা সিকিউরিটি আসলে দেওয়া উচিত। সেই জায়গা থেকে কিন্তু এই প্রস্তাবনাটা সুন্দর একটি প্রস্তাবনা, এবং থেকে যে ইঞ্জিনিয়ার অবকাঠামো গুলো দেখবে, দেখে আপনাদের যে গভর্নমেন্টের যে রেট আছে সেই রেট অনুযায়ী তারা একটা এস্টিমেট তৈরি করবে। সে গভর্নমেন্টের রেট অনুযায়ী অবকাঠামোর মূল্য হবে দ্বিগুণ, গাছেরও মূল্য হবে দ্বিগুণ, অবকাঠামোর মূল্য হবে দ্বিগুণ। অর্থাৎ আপনার অবকাঠামো আপনি ভেঙে নিয়ে যাবেন, আপনার গাছ আপনি কেটে নেবেন, সরকার আপনাকে 200% অর্থাৎ দ্বিগুণ আপনাকে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ আপনাকে দিবে। এই হলো গাছ এবং অবকাঠামোর বিষয়। তৃতীয়ত হচ্ছে আপনার জমি, মূল যে জমি, এই জমি আপনাদের কিভাবে মূল্যায়িত হবে। আপনাদের যে এলাকায় যে মৌজা বললেন, এই মৌজার যে বিভিন্ন শ্রেণী আছে, বাণিজ্যিক আছে, দোলা আছে, ডাঙ্গা আছে, নাল আছে, কৃষি আছে, সেই জমিগুলোর শ্রেণী অনুযায়ী আপনাদের যে দলিল অফিসে যে আপনাদের কেনা বেচা হয়, সেই কেনা বেচার যে দলিল আছে সেই দলিলগুলোর গড় মূল্যের 1 বছরের দলিল মূল্যের গড় মূল্যের 3 গুণ টাকা সরকার আপনাদেরকে জমির ক্ষতিপূরণ বাবদ দিবে। তো এইভাবে তিনটিরই যখন একটা ক্যালকুলেশন হবে, টোটাল ক্যালকুলেশন একটি 8 ধারার খতিয়ানে বিস্তারিত বিবরণ আপনাদের নামে উল্লেখ করে আপনাদেরকে 8 ধারা নোটিশ আপনাদের নামে আপনাদের এলাকায় ডিসি অফিস থেকে জারিকারক এসে আপনাদের পৌঁছায় দিবে। সেখানে 8 ধারা নোটিশে উল্লেখ করা থাকবে আপনার চেক এত তারিখে এসে আপনার প্রয়োজনীয় জমির মালিকানা নিশ্চিত করে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে আপনার জমির মালিকানা নিশ্চিত করে আপনার চেক আপনি নিয়ে যাবেন। আপনার যখন খাজনা খারিজ সহ আপনার জমির মালিকানা নিশ্চিত করবেন, এটা আগামী 1 সপ্তাহের মধ্যে যদি আপনাদের সময় থাকবে সেই সময়ের মধ্যে আপনারা যাবেন। ওনারা কারণগো সার্ভেয়াররা যদি ফাইলটা দেখে আপনাদের কাগজপত্র ঠিক থাকে তাহলে আপনাদের ফাইলটা ওকে হয়ে যাবে। ওকে হওয়ার পরে আপনাদের মনে করেন যে চেক নেওয়ার জন্য ওনারা চেক দিয়ে দেবেন। চেক দেওয়ার পরে অ্যাকাউন্ট পে চেক হবে। সেই অ্যাকাউন্ট পে চেক পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে আগামী 2 দিনের মধ্যে অবকাঠামো, জমি এবং গাছের 3টারই মূল্য একসঙ্গে এক চেকে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে গভর্নমেন্ট কিছু ট্যাক্স ভ্যাট কাটবে। গভর্নমেন্টের যে অধিগ্রহণ পলিসি 2017 সালের আইন আছে, সেই আইন অনুযায়ী
যেভাবে আপনাদেরকে কম্পেনসেশন দেওয়া হবে সেভাবে ওনারা কিছু ওখান থেকে ট্যাক্স ভ্যাটও কাটবেন। তো এইভাবে জমির অধিগ্রহণ প্রক্রিয়াটা সম্পন্ন হবে। আমার এই আলোচনা থেকে আপনাদের যদি কোনো প্রকার মানে জানার কোন প্রশ্ন থাকে সে প্রশ্নগুলো উপস্থাপন করবেন এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। এ পর্যায়ে আমি ওয়ালিদাত ভাইকে প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য অনুরোধ করছি। আপনারা তো ওনার কাছ থেকে বিস্তারিত শুনলেন, সম্মানিত সভাপতি, আমাদের রোডসেনা হাইওয়েজের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য লোক এবং এলাকার অন্যান্য সম্মানিত সকলকে আমার আসসালামু আলাইকুম, শুভ সকাল। আসলে মূলত উনি যেটা বললেন যে আমাদের যে রোডসেনা হাইওয়েজের যে 6টা প্রকল্পের মধ্যে এটা একটা প্রকল্প, আপনাদের কাটাখালী থেকে কাশিয়ানী পর্যন্ত যে 6 লেন রোড হবে, এই রোডের জন্য মূলত এখানে আসা। এখন মূলত হচ্ছে যে আপনাদের কাছ থেকে আমরা কেন আসছি, আপনার হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমাদেরকে রোড ইচ্ছা করলে উনি ওনাদের মতো করে ডিজাইন করে সবকিছু করে নিলেই পারে, কিন্তু আসলে যেহেতু এটা বিদেশি অর্থায়ন অর্থাৎ ডোনার এজেন্সি যারা এডিবি বলেন বা ওয়ার্ল্ড ব্যাংক বলেন, তাদের একটা রিকোয়ারমেন্ট আছে যে আসলে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে প্রপারলি সঠিকভাবে তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে কিনা, সঠিকভাবে তাদেরকে সবকিছু দেওয়া হচ্ছে কিনা ওইটা ওরা জানতে চায় টাকা দেওয়ার আগে। কারণ হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের মধ্যে থেকে কেউ যদি ল্যান্ডলেস হয়ে যায় বা একদমই দরিদ্র হয়ে যায়, ওইটা ওরা কখনোই কোনো প্রকল্পের মাধ্যমে তারা চায় না। বিশেষ করে তারা যেন চায় যে যদি কোনো কারণে তার জমি বা স্থাপনা যদি যায় সেটার যেন সে সঠিক মূল্যটা যেন সে তার মাধ্যমে পায়, তাহলে সেটাই তারা নিশ্চিত করে। সেই জন্যই মূলত আপনাদের কাছে আসা। আরেকটা জিনিস হচ্ছে যে এখান থেকে আমরা উনি যেটা বললেন যে আমরা একটা রিসেটেলমেন্ট বাজেট করব, পুনর্বাসন একটা বাজেট গভর্নমেন্টকে দিব, একটা প্রিলিমিনারি বাজেট দিব, যেটা হচ্ছে আপনার প্ল্যানিং কমিশনে পাস হবে, একনেকে পাস হয়ে প্রকল্পটা পাস হবে। তারপরে হচ্ছে যে তারা এই লোনের জন্য, কারণটা হচ্ছে আপনারা জানেন যে জমির টাকা এবং হচ্ছে স্থাপনার যে টাকাগুলো আছে এই টাকাটা সাধারণত গভর্নমেন্টের ফান্ড থেকে আসে, এটা ডোনার এজেন্সি কখনোই দেয় না, কিন্তু তারা এটা নিশ্চিত করতে চায় তারা তাদের ফান্ড দেওয়ার আগে যে তারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা সঠিকভাবে সবকিছু ক্ষতিপূরণ পেয়েছে কিনা এটা তারা নিশ্চিত করে, তারপরেই তারা তাদের ফান্ডটা রিলিজ করে। তার আগ পর্যন্ত তারা ফান্ড রিলিজ করতে চায় না। মূলত তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের কাছ থেকে আসবো। আমি মূলত হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনার কাছ থেকে কথা শুনবো। উনি তো বললেন, এখন হচ্ছে যে আপনারা একজন করে সবাই একসঙ্গে বলেন না, আর এক প্রশ্ন যিনি বলবেন ওই প্রশ্নটা যেন আবার রিপিট না হয়, কারণ অনেক মানুষ আসছেন তো অনেকেই কথা বলবেন এখানে। সো আপনারা আপনাদের তরফ থেকে একজন করে উনি যেটা বললেন যে আপনাদের ল্যান্ড অ্যাকুইজিশন এবং স্থাপনা যেগুলো ক্ষতিগ্রস্ত হবে সেগুলোর ব্যাপারে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। আরেকটা জিনিস আমি দু একটা প্রশ্ন একটু আলাদাভাবে করব। আপনাদের এই এলাকায় কোনো আপনাদের আমরা যেটা বলি যে মার্জিনাইজড গ্রুপ যারা হচ্ছে যে হিন্দু যে একটা কমিউনিটি যারা এক জায়গায় থাকে হরিজন বা এরকম টাইপের, অথবা যারা হচ্ছে যে উপজাতি যারা থাকে এরকম কোন গ্রুপকে আপনাদের এলাকায় আছে কিনা, যারা সম্প্রদায় বসবাস করে এরকম কি কেউ আছে আপনাদের এই এলাকায়? না না, হিন্দুটা আলাদা, হিন্দুটা আমরা বলছি না, আমরা বলতেছি এদেরকে মার্জানি হরিজন টরিজন এটা আলাদা, বা বেদে সম্প্রদায় এই ধরনের বা ঋষি, হ্যাঁ এরকম আছে, কিন্তু এটা কি আপনাদের এই ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে পড়ছে? পড়ে নাই। আচ্ছা ঠিক আছে। সেকেন্ডলি হচ্ছে যে আমরা জানতে চাচ্ছি যে প্রকল্পের মাধ্যমে আপনাদের যেটাই হচ্ছে সবচেয়ে মূল আলোচনা, যেটা হলো আপনাদের কি কি সুবিধা এবং অসুবিধা হবে। আপনারা যেটা আগে মনে করেন যে আমাদের অসুবিধাগুলো আগে বলবো, তাহলে আপনারা আপনাদের অসুবিধাগুলোই আগে একজন করে বলেন। আমরা লিপিবদ্ধ করব, রেকর্ডিং করছি, সবকিছু করে আমরা রিপোর্ট আকারে, এবং আপনাদের যে পরামর্শগুলো এই পরামর্শগুলো আপনারা দিবেন, মূল্যবান পরামর্শগুলো আমরা লিপিবদ্ধ করে আমরা আমাদের যে রিপোর্ট দিব সেই রিপোর্টে এগুলো আপনার যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করব। এখন হচ্ছে যে প্রকল্প সম্বন্ধে আপনারা কোনটা আগে বলতে চান, ক্ষতি নাকি লাভ, না অথবা ক্ষতি, কোনটা বলতে চান এটা আপনারা ডিসাইড করেন। আচ্ছা জি বলেন। এটা হচ্ছে যে যেখানে ঝুঁকিপূর্ণ এলাকা, জি ঝুঁকিপূর্ণ ক্রসিং রাস্তা যেখানে আছে, জি
অ্যাক্সিডেন্ট হয়, কখনো অ্যাক্সিডেন্ট হয়, ওই জায়গাটা আপনারা কি করতে চাচ্ছেন? আচ্ছা, এখানে ধন্যবাদ আপনাকে। এখানে হচ্ছে ডিজাইন করার সময় সাধারণত আমাদের এক্সিস্টিং যে রোড আছে, বর্তমান যে রোডের বিভিন্ন জায়গায় দেখবেন আপনারা কার্ভ আছে, বিভিন্ন জায়গায় এরকম বাঁকা আছে। হয়তো বা যখন করা হয়েছিল তখন হয়তো জমির প্রাপ্যতা বা অনেক কিছুর উপর নির্ভর করে কিন্তু এই বাঁকগুলো হয়। বাঁকগুলো সাধারণত যে ডিজাইন করে, যে ইঞ্জিনিয়ার যারা ডিজাইন করেন, ওনারা কিন্তু সোজাই রোড নিতে চান, কারণ যতটা সোজা হবে ততটা গাড়ি যারা চালাবে এবং যারা থাকবে, অন্যরা যারা ব্যবহার করবে তাদের জন্য সুবিধা। কিন্তু বিভিন্ন কারণে দেখা যায় যে এটাকে অনেক সময় কার্ভ হতে হয়। সাধারণত এখন যেহেতু এটাকে 6 লেন করা হবে, আমি 6 লেনের ইয়াটা একটু বলি। এটা 4 লেন হবে হচ্ছে মূল রাস্তা, মূল রাস্তা হবে 4 লেন, মাঝখানে ডিভাইডার থাকবে আর দুই পাশে দুইটা সার্ভিস লেন থাকবে। সার্ভিস লেন গুলোর মধ্যে হচ্ছে স্লো ভেহিকেল, আমরা এটাকে এসএমপিটি বলি। স্লো যে ভেহিকেল গুলো আছে, যেগুলো হচ্ছে ভ্যান, অটো, তারপরে হুন্ডা, এরা যারা চলাচল করে তারা ওইটা দিয়ে চলাচল করবে। আর হচ্ছে যে মূল যে দুই পাশে দুই লাইন, ওই দুই লাইন দিয়ে 4 লাইনের মধ্যে একটা দিয়ে যাবে আপ লাইন, আর একটা হচ্ছে ডাউন লাইন, এটা দিয়ে চলাফেরা করবে, যাতে এখন থেকে অ্যাক্সিডেন্টের পরিমাণ যেটা হচ্ছিল, সামনাসামনি যে গাড়ি যে অ্যাক্সিডেন্ট, সেটা পরিমাণটা লাঘব হওয়ার জন্য এটা করবে। আর হচ্ছে যে মূলত বাজার এলাকাগুলোতে সাধারণত ডিজাইনের ক্ষেত্রে কোনো জায়গায় ফ্লাইওভার অথবা আন্ডারপাস দেওয়ার চেষ্টা করা হয়েছে। আন্ডারপাস এই জন্য আমরা প্রেফার করছি, যে কারণ হচ্ছে ফুট ওভার ব্রিজ অনেক জায়গায় এর আগে দেখা গেছে, কিন্তু ফুট ওভার ব্রিজ গুলো আসলে সঠিকভাবে ব্যবহার করা হয় না। কারণটা হচ্ছে ফুট ওভার ব্রিজের মধ্যে অনেক জায়গায় বৃদ্ধ মহিলারা, বৃদ্ধ পুরুষেরা বা ছোট ছোট বাচ্চারা ফুট ওভার ব্রিজে উঠতে চায় না, তাদেরকে উঠতে খুব কষ্ট হয়। তো এখনকার যে ডিজাইন গুলো হচ্ছে রোডস এন্ড হাইওয়েজের, সেই ডিজাইন গুলোতে বিশেষ করে বড় বড় যে প্রকল্পগুলো হচ্ছে, এই প্রকল্পগুলোর মধ্যে আমরা সাজেস্ট করছি আন্ডারপাস করার জন্য। আর বাজার এলাকার যে টার্নটা করার জন্য, এটা যেন বাজার থেকে অনেক সামনে গিয়ে করা হয়। আর হচ্ছে যে আমরা দুইটা আন্ডারপাসের জন্য সাজেস্ট করছি, একটা হচ্ছে ভেহিকেল আন্ডারপাস আর একটা হচ্ছে পেডেস্ট্রিয়ান আন্ডারপাস। যেটা পেডেস্ট্রিয়ান আন্ডারপাস হচ্ছে যেটা দিয়ে মানুষ মানে রিক্সা না, সাইকেল টাইকেল দিয়ে অথবা হেঁটে পার হবে এই রাস্তার এই পার থেকে ওই পারে নির্বিঘ্নে। আর একটা হচ্ছে ভেহিকেল আন্ডারপাস, যেটা হচ্ছে আপনার গাড়ি নিয়ে গিয়ে গাড়ি ঘুরে আপনি চলে যাবেন। এই ভেহিকেল আন্ডারপাসটা সাধারণত বাজার এলাকার থেকে অনেক দূরে গিয়ে হবে, কারণ যেহেতু আপনার রাস্তা ঘুরে বাজার এলাকায় আপনি যদি টার্ন করতে যান তাহলে এখানে জাম লেগে যাবে। সো এটাকে অ্যাভয়েড করার জন্য দেখা গেল 1/2 কিলোমিটার বা 1 কিলোমিটার দূরে গিয়ে এটাকে দেওয়া হয়েছে। কিন্তু পেডিস্ট্রিয়ান আন্ডারপাস গুলো সাধারণত যেখানে ঘনবসতিপূর্ণ এলাকা বা বিজনেস হাব যেটাকে আমরা বলি, যেখানে বাজার এলাকা, সেই জায়গাগুলোতে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিছু জায়গায় আর কিছু জায়গায় ইগনোর করা হয়েছে। আর কিছু হচ্ছে যে আপনারা পরামর্শ করবেন, আমরা সেই পরামর্শগুলো নিয়ে যাব। যদি বলেন যে হ্যাঁ আমাদের এখানে এটা দরকার, আমরা সেটা নিয়ে যাব এবং যথাযথ কর্তৃপক্ষকে জানাবো। জানানোর পরে ওনারা ওইটাকে যদি দেখে যে ডিজাইনের কোনো পরিবর্তন বা কষ্ট না হয়, তাহলে তারা সেটাকে ইনক্লুড করবে। আপনার প্রশ্ন পেয়েছেন? জি, জি, এখানে যারা দোকান করছে তারাও অর্থনৈতিক দিক থেকে খুব দুর্বল, আর যারা দোকানদারি করছে তারাও দুর্বল। জি, দেখা গেল আমাকে 5 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছে, কিন্তু সেখানে তার ডেকোরেশনে আর 5 লাখ টাকা দিয়েছে। এই দোকানদার যারা দোকানদারি করে তাদের জন্য কিছু বাজেট আছে কিনা স্যার? তারা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আচ্ছা, যারা এই দোকানদারি করে আর কি, জি, মালিক না। না বুঝতে পারছি, যারা ব্যবসা করছে, যারা ব্যবসা পরিচালনা করছে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখানে হচ্ছে উনি এটা বলেছেন যে আপনারা যারা ব্যবসায়ীদের জন্য এখানে আমাদের এই প্রকল্পের আওতায় বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। যারা ক্ষতিগ্রস্তর রূপ অনুযায়ী, যাদের জমি যাবে, যাদের স্থাপনা যাবে, যারা ব্যবসা করেন যারা যাবে, যারা অন্য কোনো কিছু, যারা চাকরি করেন ব্যবসার মধ্যে, একটা ব্যবসা হয়তো একজনই করে না, তার মধ্যে অনেক কর্মচারীও আছে, তাদের জন্য একটা প্যাকেজ আছে। আপনার ব্যবসা যেহেতু করেন, যেটা বললেন, সেটার জন্য একটা প্যাকেজটা হচ্ছে যে আপনি যদি অন্যের জমির উপরে করে থাকেন, সেই জমির টাকাটা আপনি পাবেন না। এটা রেলের হোক অথবা যদি রোডসেরই হোক অথবা যদি অন্য ব্যক্তিগত মালিকেরই হোক, যার জমির উপরে করবেন সেই জমির মালিক হচ্ছে সেই ক্ষতিপূরণটা পাবে, আপনি সেটা পাবেন না। এটা গেল আপনার এক। 2 নম্বর হলো যে স্থাপনাটা যদি আপনি করে থাকেন, তাহলে আপনি ওই স্থাপনাটার ওই যে উনি যে বললেন যে কমিটি আসবে, কমিটি এসে দেখবে যে আপনার স্থাপনার কি অনুযায়ী কি ধরন, পাকা নাকি সেমি পাকা না টিন বা ঝুপড়ি বা যাই কিছু হোক, সেটা ওনারা দেখবে। দেখে ওইটার একটা
আপনাকে স্কোয়ার ফিট নির্ধারণ করবে। সেই স্কোয়ার ফিটটা ওনাদের মন মতো না, এটা হলো প্রতি বছরে আমাদের গণপূর্ত অধিদপ্তর এই সারা বাংলাদেশের জন্য এই পাকা সেমি পাকার জন্য তারা একটা নির্ধারণ করে, রেট নির্ধারণ করে। কারণ দেখা গেছে যে সকল উপকরণ ব্যবহার করা হয় এই ধরনের স্থাপনা তৈরি করতে প্রতি বছরই হয়তো দাম টাম বাড়ে, সেই জন্য এটাকে প্রতি বছরই তারা আপডেট করে। ওই আপডেট অনুযায়ী আপনাকে ওই ক্ষতিপূরণ যদি আপনি নিজে করে থাকেন তারা নির্ধারণ করবে যে পার স্কোয়ার ফিট কত টাকা হচ্ছে। যদি ধরে নিচ্ছেন যে আপনার পার স্কোয়ার ফিট 1000 টাকা হলো একটা স্থাপনার, আপনি সেটা ডাবল পাবেন, মানে দ্বিগুণ টাকা, মানে আপনি 2000 টাকা করে প্রতি স্কোয়ার ফিটের জন্য পাবেন। এভাবে যদি আপনার স্থাপনাটার মূল্য হয় 1 লাখ টাকা, তাহলে আপনি পাবেন হচ্ছে 2 লক্ষ টাকা। এটা গেল স্থাপনা যদি আপনি নিজে করেন। আর স্থাপনা যদি আপনি নিজে না করেন, যদি মালিকই করে দেয়, তাহলে তো স্থাপনার মালিক আপনি না, আপনি শুধু ভাড়াটিয়া হিসেবে এটাকে ব্যবহার করছেন। সেই ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আমরা এখানে একটা জায়গায় তারাও এটা করবে, এটা ব্যবসার যে মূলধন অনুযায়ী আমরা এটা 3টা শ্রেণী ভাগে বিভক্ত করছি। একটা হলো বড় ব্যবসা, একটা হলো মাঝারি ব্যবসা, আর একটা হলো ছোট ব্যবসা। বড় ব্যবসা যারা, তাদের মোটামুটি এখন পর্যন্ত যেটা আমাদের কাছে আছে, এটা কম বেশি হতে পারে, এটা ফিক্স ধরে নিবেন না, এটা তারা 1.5 লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ, এটা একটা টাকার রেঞ্জ আছে। কারণ আপনি কত টাকা মূলধন ওখানে খাটিয়েছেন সেটার উপর ভিত্তি করে তারা নির্ধারণ করবে কমিটি যে আপনি আসলে কোন ক্যাটাগরিতে পড়েন। যে ক্যাটাগরিতে পড়েন সেখানে যদি আপনাকে একদম বড় ক্যাটাগরির হন, তাহলে আপনাকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত একটা কম্পেনসেশন দিবে। সেটা 2 মাসেরও হতে পারে, সর্বোচ্চ 3 মাস, অথবা তারা নির্ধারণ করবে, এটা তাদের উপর নির্ভর করবে। আর যারা মাঝারি আছেন তাদেরকে 75 থেকে 1 লক্ষ টাকা তারা নির্ধারণ করবে, সময়টা 6 সেম। আর যারা ছোট আছেন তাদেরকে অনেক জায়গাতে 30 থেকে 50,000 টাকা, এটা শ্রেণীভেদ অনুযায়ী, মানে চা দোকানের যে আর মুদি দোকান একরকমই পাবে না, ওটাকে তারা নির্ধারণ করবে, সে অনুযায়ী আপনি টাকা পাবেন। আর হচ্ছে আপনার ব্যবসায়িত মালামাল সরায় নেওয়ার জন্য আপনি একটা টাকা পাবেন। এইটা হচ্ছে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই 2টা প্যাকেজ। একটা হচ্ছে আপনি একটা লামসাম টাকা পাবেন আপনার ব্যবসায়িক মালামাল সরায় নেওয়ার জন্য, আর হচ্ছে যদি আপনি ভাড়াটিয়া হিসেবে থাকেন তাহলে ওই 3 শ্রেণীর যে শ্রেণীতে পড়বেন আপনি সেই শ্রেণীর ওই টাকাটা আপনি ক্ষতিপূরণ হিসেবে পাবেন। আমাদের এখানে এই যে মোড়ে এটা এখনো যেহেতু এখনো পুরোপুরি ফাইনাল হয় নাই, আমি জানি না এখানে ফ্লাইওভার আছে কিনা। আচ্ছা, এটা কি আছে ফ্লাইওভার? না, এখানে ফ্লাইওভার নাই, আমাদের এখানে ফ্লাইওভার দেওয়া উচিত। আচ্ছা, আপনাদের সাজেশন পরামর্শ দিচ্ছেন, এটা কি সবাই একমত? আচ্ছা, তাহলে হচ্ছে যে আপনারা এখানে একটা ফ্লাইওভার দেওয়ার জন্য বলতেছেন। আচ্ছা, ঠিক আছে, আমরা লিখে নিচ্ছি এটা। আচ্ছা, একজন করে বলেন, উনি আরেকটা কি বলবেন? জি, আচ্ছা, একটু দাঁড়ান, সবাই কথা বলেন, একটা শেষ করেন তারপরে বলেন। আমরা বলি এখানে আমাদের দুর্ঘটনা এলাকা প্রতিনিয়ত আমাদের মারামারি সমস্যা। আচ্ছা শুনেন, গোল চত্বরটা আমি বলি আপনাদেরকে। আচ্ছা, আমি বলছি গোল চত্বরটা আসলে সব ক্ষেত্রে সম্ভব না। আমরা গোল চত্বর যখন ডিজাইনে নকশা করা হয়, সাধারণত বড় কোন রোডের যদি ওনারা জানেন, হ্যাঁ, এই যে এটা বলেন আপনার রোডসের ঠিক এখানে আমাদের একটা যে শহীদ মইনুল স্যার আছে আপনাদের ফকিরহাটে বাড়ি, ওনার মানে সার্বিক চেষ্টা এখানে একটা গোল চত্বর প্রস্তাবনা দেওয়া হয়েছে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ে। এটা আছে, প্রথম ফেজ হয়তো পাস হয় নাই, সেকেন্ড ফেজ হয়তো এখানে পাস হবে, বড় একটা গোল চত্বর হওয়ার সম্ভাবনা আছে। এইখানে যে 2টা ব্রিজ আছে এই বাজারের পাশেই, এই ব্রিজ 2টার 2 পাশে 2টা 4টে ব্রিজ হবে, মানে রাস্তা চওড়া করার জন্য। এখানে যে অ্যাক্সিডেন্ট হয় প্লাস যে যানজট যে শুরু হয় এখানে, আমি দেখছি অনেক ভোগান্তির আর কি। তো সেই উপলক্ষে আমাদের একটা গোল চত্বর মানে প্রস্তাবনায় আছে আর কি। এটা হয়তো বা পাস হয়ে যাবে ইনশাল্লাহ। পাস হইলে দেখা গেল আগামী 1-1.5 বছরের ভিতরে এটা বাস্তবায়ন হবে, তখন আর এই মানে অ্যাক্সিডেন্ট আর এরকম থাকবে না ইনশাল্লাহ। মাঝখানে ডিভাইডার থাকবে 2 পাশ দিয়ে আর কি। যদি ফ্লাইওভার হয় তাহলে কি ফ্লাইওভার সংযোগ এই যে আঞ্চলিক সড়ক আছে
আঞ্চলিক সড়কের সঙ্গে সংযোগ সড়ক থাকবে না বিধায়ক সাথে? এটা থাকবে। এটা শুনেন, আপনি যখন ফ্লাইওভার হবে, যখন যে জায়গায় ফ্লাইওভার দেখেছেন, আপনার যে সাইডের যে রোড গুলো দেখেছেন কানেক্টিং রোড, কখনো বন্ধ হতে দেখেছেন? বন্ধ হয় না। ফ্লাইওভারটা 4 লেনের উপর দিয়ে চলে যাবে। আপনারা যেটা আমরা বলছি যে 6 লেন হবে, সেই সার্ভিস লেনটা থাকবে হচ্ছে আপনার এই আঞ্চলিক এই জায়গার জন্য। যারা এইদিকে যাবেন তারা এই রোডটা ব্যবহার করবেন, আর যারা ওদিক থেকে আসবেন তারা ওই সার্ভিস লেনটা ব্যবহার করবেন। আপনারা যেহেতু ইঞ্জিনিয়ার সাহেবের কাছে জানছেন যে এখানে অলরেডি একটা প্রস্তাবনা ওনারা গুলচক করে দিয়েছে, সুতরাং আমার মনে হয় যে এই ব্যাপারটা আর প্রশ্ন না করাই ভালো। জি জি না, এটা এখন পর্যন্ত যে ডিজাইনটা করা হয়েছে, এখন পর্যন্ত যে ফাইনাল ডিজাইন করা হয়েছে, মানে দুই পাশে প্রশস্ত, উনি বলছেন যে 150 ফিট। আমরা মূলত দুই পাশেই সমান করার জন্য চেষ্টা করেছি, মানে 75 ফিট এবং 75 ফুট নেওয়ার জন্য। কিন্তু কোনো জায়গায় ওই যে বললাম যে কার্ভ গুলোকে সোজা করতে গিয়ে কোথাও হয়তো 60 ফুট গিয়েছে, কোথাও হয়তো বা 90 ফিট গিয়েছে। ওই কার্ভ গুলোকে কোথাও সাধারণত এই জায়গাগুলো সাধারণত আমরা যেসব জায়গাগুলোতে ক্ষেত বা আপনাদের লোল্যান্ড এলাকা আছে যেখানে স্ট্রাকচার নাই, সেই এলাকাগুলোতে আসলে কার্ভ গুলো হয়েছে। সেই কার্ভ গুলোকে ডিজাইনের ক্ষেত্রে 10 ফিট বা 15 ফিট এদিক সেদিক হইতে পারবে, না হলে আগাগোড়াই মূলত এই নকশার 150 ফিট দুই পাশে সমান করে নেওয়া হয়েছে। মানে আগের যে পুরনো নেওয়া তারপরে 150 ফিট? না না না, পুরাতন না। এখানে পুরাতন যেটা আছে, পুরাতন নতুন নাই। পুরাতন যদি 100 ফিট থেকে থাকে আর 50 ফুট নিবে। 120 ফুট নিয়ে আছে। যদি কোথাও 120 ফিট নেওয়া থাকে তাহলে মাত্র 30 ফিট নিবে, আর 30 ফিট মাত্র অধিগ্রহণ করবে। ঠিক আছে, এবার জি বলেন। আপনারা বললেন যে 80 ফুট, 60 ফুট, 70 ফুট এরকম 90 ফুট নেওয়া আছে। এই জায়গায় 120 ফুট নেওয়া আছে। আমি তো বললাম যে 120 ফিট যদি নেওয়া থাকে তাহলে মাত্র 30 ফিট নিবে, মানে টোটালি 150 ফিট হবে। টোটাল 15 হবে। আচ্ছা, আর এর যে বাইপাস রোড হবে? জি না, এখানে কোনো বাইপাস রোড আপাতত আমাদের এই ডিজাইনের মধ্যে, নকশার মধ্যে তো ইয়া করা হয় নাই। জি প্লিজ বলেন। আপনাদের যে বললেন যে কথাটা বলছেন যে আরএস অথবা ডিআরএস, জি দুটোই লাগবে না একটা? আচ্ছা, এইটা হচ্ছে এখনো দেখেন যে আপনারা জানেন যে সব জায়গায় বিএস খতিয়ান কিন্তু এখনো হয় নাই। বাংলাদেশে অনেক জায়গায় বিএস খতিয়ান কিন্তু চলমান। এই জন্য যদি যখন আপনাদেরকে নোটিশ দিবে, যদি বিএস না থাকে তাহলে আরএস দিবে। তবে আপনাদেরকে একটা জ্ঞাতার্থে বলে রাখি, আপনারা যে খতিয়ানই হন না কেন, আপনারা যদি ডিসি অফিসে ভূমি অধিগ্রহণের জন্য যে টাকা পাবেন, এটার জন্য আপনাদেরকে আপনাদের জ্ঞাতার্থে একটা উপদেশ দিয়ে যাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের জমির মিউটেশন বা নাম খারিজ না করবেন, তাহলে আপনারা কিন্তু ডিসি অফিস থেকে কোনো টাকা পাবেন না। কারণ মনে করেন যে জমির খতিয়ানে আপনার বাবার নাম আছে কিন্তু আপনি বাবা নাই, এখন আপনারা হচ্ছেন মালিক, আপনার ডিসি অফিস থেকে কিন্তু আপনার বাবার নামেই এখানে আসবে, নোটিশ আসবে, আপনাদের নামে আসবেন না, আনটিল যতক্ষণ পর্যন্ত না আপনারা আপনাদেরকে নাম খারিজ করতে পারছেন। ওই ওয়ারিশানা দিয়ে চেয়ারম্যান সাহেবের কাছ থেকে নিয়ে ওইটা দিয়ে আপনারা যখন নাম খারিজ করবেন তখনই শুধু আপনার টাকা পাবেন, আদারওয়াইজ ওই টাকা জমা থাকবে ডিসি অফিসে, ততক্ষণ পর্যন্ত আপনারা এটা না করবেন। সো আমরা বলি যে এটা করে ফেলাটা আপনাদের জন্য ভালো, প্রকল্প হোক বা না হোক। হ্যাঁ জি জি, প্রত্যেকের নামেই আপনার নাম খারিজ করতে হবে। নাম খারিজ না করলে আপনারা ওই টাকাটা পাবেন না। জি বলেন। জি জি, আমি মেয়েদের বাপের বাড়ির সম্পত্তি অধিকাংশ সময় মেয়ের বাপের বাড়ির লোকজনের অনুকূলে থাকে, জি তো শ্বশুরালয় থাকে। সেই ক্ষেত্রে ওই জমিগুলো তাদের বাপের অনুকূলে কেউ না কেউ ভোগ দখল করে। এই জমি আরএস রেকর্ডে এসে তারা তার অবর্তমানে তাকে নামে আরএস রেকর্ড করায় ফেলাইছে। জি, আমি আমার বাপের নামে সিএস কেসে রেকর্ড সিএস কেসে রেকর্ড থাকলি যেহেতু আমার বাপের নামে আছে, আমি এর জমির মালিক, কিন্তু আমার বাপের বাড়ির অনুকূলের লোকজন তাদের ইচ্ছা মতো তারা আরেস্ট করায় ফেলাইছে।
এই ক্ষেত্রে আমি সূক্ষ্ম বিচার পাওয়ার জন্য মহামান্য আদালতে মামলা দিন হয়েছে যে সমস্ত বিষয়গুলো এই ক্ষেত্রে আপনার মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত 1 টাকাও পাবেন না। যতক্ষণ পর্যন্ত মামলা নিষ্পত্তি না হবে, মামলা সংক্রান্ত যে জমি জমাগুলোর উপরে মামলা আছে সেটা যেভাবেই হোক না কেন, সেটা বাটোয়ারা হোক বা অন্য যে কোনো হোক, ওয়ারিশানা হোক, যাই হোক না কেন, মহামান্য কোর্ট থেকে সেই বাটোয়ারা মামলার রায় না হওয়া পর্যন্ত আপনার টাকা ওই যার নামে এটা অরিজিনালি ছিল, বিএস হোক, আরএস হোক, সিএস হোক, ওই নামে ওই টাকাটা ওই ডিসি অফিসে গচ্ছিত থাকবে। আপনার মামলা রায় পাওয়ার পরে আপনারা যে সকল সংশ্লিষ্ট যে সকল কাগজপত্র আছে, কাগজপত্র দেখানোর পরে এলএ সেকশনে ডিসি অফিসে দেখানোর পরে আপনাদের ক্ষতিপূরণ পাবেন। তবে অভিযোগ দিয়ে রাখতে হবে, আগে থেকে। মানে বিপক্ষ পার্টি পাচ্ছে না, হ্যাঁ না, কেউ পাবেন না। আপনারা আপনাদের আপত্তিপত্র দিয়ে রাখবেন, ওই মামলা রায় পাওয়ার পরে জি তাকে এই টাকাটা দিবে। জি প্লিজ, আপত্তি দিতে হবে, আপত্তি না দিলে হবে না। জি এবার বলেন আর কিছু আপনাদের। আচ্ছা, এইটা একটা লাখ টাকার প্রশ্ন। এটা হচ্ছে যে উনারা যেমন জানেন না, আমরাও জানি না আসলে প্রকল্পটা কবে শুরু হবে। তবে আমরা ওই যে ভাই যেটা বললেন, আমরা এতটুকু জানি যে প্রকল্পের যতক্ষণ পর্যন্ত না 4 ধারা নোটিশ আপনাদের কাছে আসবে, ততক্ষণ পর্যন্ত আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে প্রকল্প হচ্ছে না। 4 ধারা নোটিশ পাওয়ার পরেই আপনারা বুঝবেন যে প্রকল্প শুরু হচ্ছে। তার আগ পর্যন্ত আপনারা নিশ্চিন্তে থাকেন যে প্রকল্প হচ্ছে না, ওইভাবেই থাকেন। 4 ধারা নোটিশের পরেই বুঝবেন যে আপনাদের তখন ওই থেকে আপনাদের দেখা যাবে 3, 4, 5 মাস সময় পাবেন আপনাদের অন্যান্য সমস্ত কাজ করার জন্য। আর কোনো কিছু? আচ্ছা, আরো সুবিধা অসুবিধা গুলো একটু বলেন। আপনারা কিছু কিছু বলতেছিলেন, এগুলো একটু বলেন। আমাদের এই যে ফকিরহাট যে বিশ্ব রোড মোড়, জি, এই বিশ্ব রোড মোড় জন্ম থেকেই এখানে দুর্ঘটনা প্রবণ একটি এলাকা। এই জায়গাটিতে আমরা যাচ্ছিলাম যদি উড়াল সেতু হয়, কিন্তু সেটা তো সে রাস্তা বন্ধ। জি, ওখানে তো প্রস্তাবনা দিয়াই আছে, যেটা হওয়ার সেটাই হবে। কিন্তু আমাদের এই দুর্ঘটনা এড়াতে কি ভূমিকা থাকবে আপনাদের? আচ্ছা, আপনাদের দুর্ঘটনা প্রবণের জন্য আগেই বলেছি যে যেহেতু এটা 4 লেন 6 লেন সড়ক হচ্ছে, দুর্ঘটনার জন্য আপনার যদি মাঝখানে ডিভাইডার থাকে, দুর্ঘটনা দেখবেন যে প্রায় 50 থেকে 70% দুর্ঘটনা এখন যে দুর্ঘটনাগুলো হচ্ছে সেগুলো সে এমনি লাঘব হয়ে যাচ্ছে। এখন হচ্ছে যে আপনারা দুই দিকেই তাকাইতে হয় রাস্তা পারাপারের সময়। তখন কিন্তু আপনারা যখন একটা রাস্তা ক্রস করবেন, একদিকে গাড়ি আছে কিনা দেখে তারপরে আপনারা মাঝখানে যে ডিভাইডার বা আইল্যান্ড থাকবে সেখানে উঠবেন। আবার ওইখান থেকে পার হওয়ার সময় আপনারা যদি দেখেন যে আরেকটা সাইডে বাম পাশে বা ডান পাশে, ওইটা দেখে আপনারা রাস্তা পার হতে পারবেন। সুতরাং ওইখানে অ্যাক্সিডেন্টে এখন যে রাস্তাগুলো মাঝখানে ডিভাইডার হয়েছে, ওই রাস্তাগুলোর আপনারা যদি খেয়াল নেন বা পরিসংখ্যান দেখেন, তাহলে দেখবেন যে দুর্ঘটনার হার প্রায় 60 থেকে 70% কমে গেছে। কারণ ইচ্ছা করলে স্পিড লিমিট গুলো এখন আর আগের মতো চলতে পারে না এবং একজন আরেকজনকে ওভারটেক করতে পারে না। সুতরাং আপনারা দেখবেন 70% চলে গেছে। আর বাদ বাকিটা যেটা, সেটা হচ্ছে যে আমরা এই রাস্তা করার সময় আমরা কিছু কিছু যারা থাকবে তারা কিছু কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবে, মোটিভেশন প্রোগ্রাম করবে মানুষজনকে, এলাকার মানুষজনকে। তারা সেগুলো তখন ওইটা করবে ইমপ্লিমেন্টেশন করার জন্য। তখন দেখা যাবে যে হয়তো বা বাদ বাকি যে 30 ভাগ থাকবে, এই 30 ভাগও কমে যাবে। মানুষের সচেতনতার উপর ভিত্তি করে ওইটা কমে যাবে। আর 2-1% যেটা থাকবে, এটা হচ্ছে উপরওয়ালা জানেন। সুতরাং আমার মৃত্যু যদি ওইখানে ওইভাবে থাকে, ওই 2% আসলে ইয়া করা যাবে না। ঠিক আছে, আমাদের ফকিরহাট এবং বুধবার, এই ফকিরহাটে কোনো একটা জনগোষ্ঠী ভিক্ষুক মুক্ত উপজেলা করে দিলেও প্রত্যেকটা দোকানদারের 700 থেকে 800 টাকা শুধু খয়রাত দিতে হয়। আচ্ছা, এটা তো আসলে আমাদের বা প্রকল্পের না, এটা আপনারা, আমি মনে করবো, আমি সাজেশন করি। জি, জি, আপনি যদি ওনারা যেদিন আসবে, যদি ওই দিন থাকে, তাহলে ওই দিন একটা প্রকল্প তো আর না হয়। আমরা চাই এখানে ফুটওভার ব্রিজ। আচ্ছা, বিকল্প হচ্ছে না। এখানে প্রস্তাব আছে, আমরা ফিলাই পাই। এখানে যেহেতু একটা প্রস্তাব আছে,
এই গোল চত্বরের সঙ্গে এই সমন্বয় হবে কি? আচ্ছা, এটা আমরা একটা ভালো প্রশ্ন উপস্থাপন করেছেন। আমরা এটা বলবো, আমরা রোশন আয়ুষকে বলবো যে উনি এখানে শুনে গেলেন যে আপনারা যেহেতু এটা দাবি করেছেন, যে হ্যাঁ এই জন্য ওনাদেরকে আমরা এখানে রাখছি যে ওনারা যেহেতু একটা প্রস্তাবনা অলরেডি দিয়েছেন আর এই প্রকল্প হবে, তাহলে এই প্রকল্পের সঙ্গে ওই প্রস্তাবনাটার লিঙ্ক রেখে তারা এটাকে সমন্বয় করে যেন সঠিকভাবে এখানে যেটা আপনারা চাচ্ছেন নিরাপত্তার জন্য সেটা যেন এখানে করা হয়। আমি আপনাদের পক্ষ থেকে উনাকেও বলতেছি, উনি ওনার সংশ্লিষ্ট সবাইকে জানাবেন। আরেকটা বিষয়, যেমন আপনারা যখন একবার করবেন আপনাদের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ হবে। জি, এরপরে যদি গোল চত্বর হয়, রোশন হয় আলাদাভাবে করবে, তারা কি ওই একই নিয়মে ক্ষতিপূরণ হবে না তাদের নিয়মে ক্ষতিপূরণ হবে? ক্ষতিপূরণটা যদি এটা যদি বিদেশি অর্থায়নে না হয় তাহলে এখনকার যে নিয়মটা বলছি সেই নিয়মটাই পাবেন। একটা জিনিস কিন্তু আমি আপনারাও তুলেন নাই, আমরা বলি নাই, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে যদি গভর্নমেন্টের টাকায় হয় যেমন পদ্মা সেতু, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে নিয়মটা বলেছি সেই নিয়ম অনুযায়ী আপনারা টাকা পাবেন, সেই নিয়ম অনুযায়ী আপনারা টাকা পাবেন, তার থেকে একটা বেশি টাকাও পাবেন না। কিন্তু যদি বিদেশি অর্থায়নে হয়, টাকার মধ্যে যদি ওইখানে যদি অর্থের সংশ্লিষ্টতা থাকে বেশি করে, তাহলে আপনারা আরেকটা লাভবান হতে পারেন। যেটা হচ্ছে যে উনি যে মৌজা রেটের কথা বলছেন, আপনারা তো মৌজা রেটের 3 গুণ পাবেন, তার বাইরে তো পাবেন না। সরকারি খাতায় যেটা আছে, অনেকে প্রশ্ন করতে পারেন, আপনাদের প্রশ্ন মাঝখান থেকে প্রশ্নটা আসে নাই, সেটা হচ্ছে মৌজা রেটে কম থাকে, মৌজা রেট কম থাকে, মার্কেট মূল্য থেকে মৌজা রেট কম থাকে। এটার দায় কিন্তু আমাদের, এটার দায় আমাদের। আমরা সরকারকে ফাঁকি দেওয়ার জন্য 5 লাখ টাকা সম্পত্তি 2 লাখ টাকার শতক দেখায় আমরা রেজিস্ট্রি করি। সো এটা ভুক্তভোগী আমাদেরই হইতে হবে। তারপরেও কোনো প্রকল্প ক্ষেত্রে আপনারা যদি আপনাদের ভাগ্য ভালো থাকে, প্রকল্প হয়, সেই ক্ষেত্রে দাতা সংস্থা মার্কেট প্রাইস এবং আপনার যে সরকারি যে প্রাইস দিচ্ছে তার মধ্যে যে ডিফারেন্সটা যদি থাকে, সেই ডিফারেন্সের টাকাটা আপনারা পাবেন। উনি তো বলছেন গত এক বছরের মধ্যে এই মোজায় যে দামগুলো হয়েছে মনে করেন সেগুলোর একটা গড় মূল্যায়ন করবে। জি, গত এক বছর ওইটারই, গত এক বছরের মধ্যে বলতেছি তো, এক বছরে যা মৌজা রেট আর জমির ক্রয় মূল্য তার সম্পূর্ণ ডিফারেন্স। ক্রয় মূল্য আপনি মৌজা রেট নির্ধারিত হয় সরকার দ্বারা, আর ক্রয় মূল্য হয় নির্ধারিত ক্রেতা বিক্রেতা দ্বারা। কোনটাকে নির্ধারণ করবে? আমরা তো বলছি আমাদের সরকারি খাতায় যেটা আছে আপনারাই তো নির্ধারণ করে দিচ্ছেন। আপনি যেটা হাইট রাখছেন, ওই বলছেন যে আমি 5 লাখ টাকা, আমি শুনি এখানে 1 শতক জমি কেউ হয়তো 30 লক্ষ টাকা দিয়ে ক্রয় করলো, জি, কিন্তু সরকারি রেট আছে 3 লক্ষ টাকা। হ্যাঁ, দলিলে উল্লেখ আছে 30 লক্ষ টাকা, তাহলে আপনারা কোনটা ধরবেন? আপনি যদি 30 লক্ষ টাকা সরকারি খাতায় লেখান তাহলে 30 লক্ষ টাকাই হবে, না দলিলে হবে না। আপনাকে যেটা সরকারের রেজিস্ট্রি খাতায় যেটা থাকবে, আপনি 30 লক্ষ টাকা দিয়ে কিনলে আপনি 30 লক্ষ টাকাই দিবেন। আমি তো বলতেছি যে এখানে আপনার কথা অনুযায়ী বলতেছি যে এখানে যদি বেশি থাকে, এই বেশিটা এবং কমটা মাঝখানে হয়তো এখানে আছে 10 লাখ টাকা, মাঝখানে আছে 5 লাখ টাকা, তারপরে আছে 2 লাখ টাকা, এই 3টা গড় করবে, গড় করে যেটা আসবে সেটা দিবে। এটা তো মার্কেট এরিয়া, বাজার এরিয়া, জি, এইটার রেট আর ওই আমার চাচা যেটা বললো ওইখানের রেটটা একেবারে আমি তো বলতেছি ওইটাই সমান না, গড় আছে আর গড় হিসাবে হ্যাঁ, ওই শ্রেণী অনুযায়ী গড়ের অর্থটা বুঝতেছেন, এটা বুঝতে আপনাদের তো বুঝছি যে এইটা 3টা গড় করে করবেন, জি, তিনটাও যদি গড় করেন তাহলে এই জমিটার মূল্য অনেক কম হয়ে যাবে। আচ্ছা, আমি তো বললাম আপনাদেরকে যদি কমটা আসে আপনারা তো এটা গভর্নমেন্ট থেকে পাবেন, প্রকল্প যদি ডোনার এজেন্সিতে হয় তাহলে। একটা কথা হচ্ছে আমার দলিলে যে টাকা লেখা, আমি তো সরকার থেকে পরিমাণ ট্যাক্স দিচ্ছি, তাহলে আমি কেন করে পাবো না? আপনি 30 লাখ টাকা ট্যাক্স দিচ্ছেন মনে হয় না? আমি 30 লাখ টাকা আমি 2 শতক জমি কিনেছে 37 লক্ষ টাকা দিয়ে, এবং 37 লক্ষ টাকা আমি দলিল লেখা,
35 লক্ষ টাকার যা ট্যাক্স তাই আমি তো রেজিস্ট্রি অফিসে তাহলে আপনার জমির যদি ওখানে মূল্য থাকে যে 8.5 লাখ 18 লাখ টাকা করে আপনি কিনছেন, তাহলে ওইটা যেহেতু আপনি দিচ্ছেন, আপনার ওই জমিটারেই আপনার প্রাপ্য টাকা গড় হয়ে যেটা আসবে। আমি বললাম তো, মানে ট্যাক্সে যেটা আছে সেটাতে আপনি পাবেন। দলিলের কপি দিতে হবে। দলিলের কপি দিতে হবে, আপনাদেরকে ওটা দেখাতে হবে, মানে মুখে বললে হবে না, সবকিছু কাগজে কলমে প্রুফ করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে অনেকে চলে গেছেন, অনেক কিছু আরো কিছু প্রশ্ন ছিল, যেটা হচ্ছে যাদের ঘর বাড়ি স্থাপনা ছাড়াও আরো অনেক কিছু নষ্ট হবে, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা, হ্যাঁ মন্দির, এগুলো কিন্তু এই প্রকল্পের মধ্যে পড়ছে, সেগুলোকে জন্য আলাদা প্যাকেজ আছে। এটাকে আমরা কমিউনিটি প্রপার্টি বলি, আপনারা জেনে রাখেন। কমিউনিটি প্রপার্টি মানে যারা এই জিনিসগুলো সবার, এগুলো কিন্তু কারো ব্যক্তিগত কোনো কিছু না। যেমন যদি মসজিদ ভাঙা যায় তাহলে প্রকল্প থেকে মসজিদ করে দিবে, আপনাদেরকে বলবে ধরেন এই মসজিদটাই ভাঙা যাচ্ছে, আপনাদেরকে বলবে যে ওইদিকে জায়গা আছে কিনা। যদি আপনারা বলেন হ্যাঁ ওইখানে জায়গা আছে কিন্তু সেটা মসজিদের নাই, তাহলে প্রকল্প থেকে কিনে মসজিদটাকে ওই পাশে সরাই নিয়ে করে দিয়ে তারপরে মসজিদ ভাঙবে। মন্দির বা অন্যান্য ক্ষেত্রেও হবে। যদি বড় কোনো কমিউনিটি গ্রেভিয়ার্ড থাকে, বড় কোনো কবরস্থান, ওইটার জন্য তো আসলে কতজনকে সেটার ক্ষতিপূরণ দিবে, সেই জন্য তখন ডিজাইনের কিছুটা পরিবর্তন করা হয়। আর একটা হচ্ছে যে পারিবারিক যে কবর আছে, 2017 সালে যে আইন হয়েছে, সেই আইন অনুযায়ী পারিবারিক কোনো কবর থাকলে ওটাকে ভেঙে দিবে, ওটাকে ভেঙে দিবে। আর না পাবে, আমি বলছি শুনেন না, না শোনার আগেই তো বলতেছেন। পারিবারিক কবরের জন্য আপনি পাবেন, যদি আবার বাবা মার কারো কোনো কবর অনেকে আমরা বাড়ির মাঝখানে দেই না, সেটা ভেঙে দিবে, সেটার জন্য আপনারা 30,000 টাকা পাবেন। যে ওই জায়গার মাটিটা অন্য জায়গায় নিয়ে আপনারা স্থানান্তর করে দিবে, সেটার জন্য আপনারা 30,000 টাকা পাবেন। এটা হলো কমিউনিটির জন্য আপনারা পাবেন। আরেকটা হচ্ছে যারা দোকানের যারা কর্মচারী আছেন, কর্মচারীদের জন্য একটা ক্ষতিপূরণ আছে, কারণ তারা তো আপনার দোকানটা ভেঙে ফেললে আপনিও তো লস হচ্ছে, প্লাস হচ্ছে তার সে কর্মহারা হয়ে যাচ্ছে। সেই জন্য 3 মাসের ভাড়াটিয়া না, যে কাজ করে দোকানের কর্মচারী, তাকে 3 মাসের একটা লামসাম একটা বেতন দিবে বা তাকে একটা খরচ দিবে, যে অন্য একটা কাজ খোঁজার জন্য যেন 3 মাসের মধ্যে সে একটা পায়, যেন খুঁজে নিতে পারে, সেই জন্য তাকে একটা ক্ষতিপূরণ হিসাবে তাদেরকে দিবে। আচ্ছা, আমরা এটা বলছি যে ভাই যেটা বলছেন যে এটা হচ্ছে এবার আগে অনেকভাবে অনেক মানুষ অনেক রকমের হ্যারাসমেন্ট হয়েছে, আমি সকাল থেকে ওনার কাছ থেকে শুনতেছিলাম যে এই ধরনের হ্যারাসমেন্ট হয়েছে। এবার কিন্তু যারা যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদের যে নাম ঠিকানা লিস্ট করা হচ্ছে, তাদের প্রত্যেকের নাম আলাদাভাবে, ফোন নম্বর আলাদাভাবে লিস্ট করা হচ্ছে। সেই লিস্ট অনুযায়ী তাদেরকে বলা হবে যে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট করেন। ব্যাংক অ্যাকাউন্ট করলে যদি জমি যায়, আপনি মনে করেন 3টাই গেল, জমি গেল, গাছ গেল, আর হচ্ছে আপনাদের স্থাপনা গেল, বাড়ি গেল, 3টার জন্য একসঙ্গে যে ক্ষতিপূরণটা সেটা ব্যাংকের চেকের মাধ্যমে, অ্যাকাউন্ট পে চেক, অন্য জনে জালিয়াতি করে নাও নিতে পারে, সেই অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এটাতে অন্যরা কোনো কিছু করবে না, কারণ এই ধরনের টাকা পেতে গিয়ে বহু ধরনের অসুবিধা হয়েছে বিভিন্ন প্রকল্পতে, সেটা সরকারের দৃষ্টিগোচর হয়েছে, সেই জন্য তারা এখন থেকে সেই নিয়মটা করেছে। না আর কোনো কিছু, সবকিছুই ডিসি অফিস থেকে দিবে, এখন সবকিছুই ডিসি অফিস থেকে দিবে। 3টাই, গাছের মূল্য, স্থাপনার মূল্য এবং জমির মূল্য, 3টাই। আগে সেটা আলাদা করে দেওয়া হতো, কিন্তু এখন আর আলাদা করে দেওয়া হচ্ছে না, এখন আপনাকে দিবে। শুধুমাত্র ওই যে জমির যে বাজার মূল্যটার জন্য যে ডিফারেন্সটা বিদেশি অর্থায়নে যদি হয়, তাহলে সেই টাকাটা হচ্ছে যে আপনাদেরকে ওই যে এনজিওরা যারা নিয়োগ থাকবে, তারা হয়তো রোডসেন হাইওয়ের সঙ্গে যোগাযোগ করে তারা আপনাদেরকে দিবে। এছাড়া বাদ বাকিটা সবটাই সরকারের হাত থেকে আসবে স্বচ্ছতা ভাবে। মামলা তো দীর্ঘমেয়াদ, কিছুই করার নাই এখানে, প্রকল্প সংশ্লিষ্ট বা সরকারের কারো কিছু করার নাই, কারণ যতক্ষণ পর্যন্ত আপনার মামলা নিষ্পত্তি না হবে আপনি টাকা পাবেন না। এটাতে আমাদের বা প্রকল্পের যারা সংশ্লিষ্ট আছে তাদের কারো কিছু করার নাই, কারণ এটা ইয়ার বিধান। জি, আর কোনো কিছু। আচ্ছা, আপনারা কিন্তু আমি যে প্রশ্নটা করেছিলাম, এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। আপনার অসুবিধা বা ভালোর দিকগুলো, ভালোর দিক কিন্তু একটাও বলেন না আপনারা। আপনারা কি বলছেন এখানে যে রোডটা যদি 6 লেন হয় তাহলে কি কি সুবিধা হবে বলেন তো একটু দেখি, আপনি উঠে বলেন মুরব্বী। জি, আর আর এলাকার উন্নয়ন হবে, হ্যাঁ
রাইট, যেটা উনি ভালো কথা বলছেন যে আপনার জমির মূল্য অনেক বেড়ে যাবে, যাতে যতটুকু যাবে, যদি সরকারের জমির পাশে যদি এখন এখানে জমি থাকে, মনে করেন যে এটা সরকারি জমি বা রেলের জমি ছিল, কিন্তু এইটা যখন একবার হয়ে যাবে তখন আপনার জমিটা ফ্রন্ট সাইডে আসে যাবে। এখন আপনার জমি 5 লাখ টাকা ভ্যালু আছে, এক সঙ্গে সঙ্গে আপনার জমির মূল্য 15 লাখ টাকা হয়ে যাবে, জীবনযাত্রা মান উন্নয়ন হয়ে যাবে, অনেক কর্মক্ষেত্র সৃষ্টি হবে। আর কোনো কিছু আপনাদের কি জানার বা বুঝার আছে কিনা, বা উপদেশ দেওয়ার মতো কোনো কিছু আছে কিনা? যদি না থাকে তাহলে আমি এখানে আমাদের অনেকক্ষণ ধরে জি আচ্ছা, ব্যক্তি মালিকানাধীন বিল্ডিং এর ক্ষেত্রে বলছি, সেটা যদি নরমালি করে থাকেন কোনো ফাউন্ডেশন ছাড়া, যে জয়তলা থাকবে ওই তালাই ধরবে। কিন্তু যদি ফাউন্ডেশন করা থাকে, মনে করেন আপনি 2 তলা বিল্ডিং করেছেন কিন্তু ফাউন্ডেশন দিয়েছেন 5 তলা, মানে নিচে 1 তলা আছে, সেই ক্ষেত্রে আমরা 1 তলা বেশি ধরবো। যখন ওনারা লিখবে তখন আপনার বিল্ডিংটাকে 3 তলা ধরবে, যাতে আপনার ফাউন্ডেশনের জন্য যে টাকাটা পেয়ে খরচ করেছেন কিছুটা যেন আপনার ওইটা লাঘব হয়ে যায়, সেই জন্য আপনাকে ওইটা ধরে দিবে। তো তখন সেটাকে ধরবে না, আর উপরেরটা বাদ দিবে। আপনাকে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ার এসে তখন নির্ধারণ করে দিবে, ওই যে বললাম টেস্ট করে আপনি নির্ধারণ করবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্ল্যান দেখাইতে হবে, প্ল্যান ছাড়া হবে না, কোনো কিছু ছাড়া হবে না। প্ল্যান তো আমাদের উপজেলায় দেইনি। আপনাদের যদি না দিয়ে থাকে, আপনি যে প্ল্যানটা পাস করাইছেন, আপনি তো একটা প্ল্যান করেছেন। আমরা এই সমস্ত ছোটখাটো কাজে কোনো প্ল্যান পাস করবো? আপনি তো প্ল্যান করেছেন, তো একটা ইঞ্জিনিয়ারকে আপনি একটা বিল্ডিং 2 তলা বিল্ডিং কি এমনি বানিয়ে ফেলছেন? আচ্ছা, যদি হয়ে থাকে তাহলে ওইটা তো আপনি ফাউন্ডেশন দেন নাই, তা ফাউন্ডেশন ছাড়া যতটুকু আছে। আচ্ছা, যাই হোক না কেন, ওইটা যে ইঞ্জিনিয়াররা আসবেন, রোশন হাউস থেকে ইঞ্জিনিয়াররা আসবেন, ওই টিম আসবেন, সার্ভেয়াররা আসবেন, ইঞ্জিনিয়ার দিয়ে ওইটা করায় দেবে। আচ্ছা ঠিক আছে, ওনারা তখন ওইভাবে করে আপনাদেরকে ওইভাবেই ক্ষতিপূরণটা দিবে, অসুবিধা নাই। আর কোনো কিছু যে যখন আসবে যে লিখতে আপনাদের কোশ্চেন গুলো করতে, তখন আপনি বলে দিবেন যে আমার এটা ফাউন্ডেশন আছে, তখন তারা আপনার এটাকে 2 তলাটাকে 3 তলা ধরে দিবে। জি জি, আরেকটা কথা, আপনারা সবাই এখানে আছেন, পরে ভুলে যাব, যেটা হচ্ছে যারা এখানে কাজ করতে আসবে, ফর্ম ফিল আপ করতে আসবে, হয়তো কেউ বলতে পারে যে আপনার বাড়িটাকে আমি 3 তলা ধরে দিব, বা 2 তলা ধরে দিব, বা 1 তলা ধরে দিব, বা আপনার জমিটাকে এটা ধরে দিব, গাছ এখানে 20টা আছে, আপনাকে 50টা লিখে দিব, আপনি আমাকে কিছু টাকা পয়সা দেন, 1 টাকাও দিবেন না। কারণটা হচ্ছে ওদের কারো বা আমাদের কারো কোনো ক্ষমতা নাই আপনার এটা করার জন্য। আমরা এটা এখন প্রাথমিক অবস্থায় নিয়ে যাচ্ছি, এটা যখন ভেরিফাই হবে ডিসি অফিসের, ওনারা হচ্ছে প্রাথমিক মানে সঠিকভাবে আপনাদেরকে মূল্যায়ন করবে, যে ওই কমিটি যে আপনার এটা আসলে কি আছে, কয়টা গাছ আছে, কি পাবেন ওইটা। সুতরাং কোন ধরনের লেনদেন যদি করেন, সেটার জন্য আপনারা আপনাদের নিজেরাই দায়িত্ব থাকবেন। তখন বলবেন না যে অমুকে টাকা নিয়ে গেছে অমুক কিছু, আমরা সবার মাঝখানে এটা বলে যাচ্ছি যে না, আপনারা সবাই যারা আসে নাই তাদেরকেও যেন, সাংবাদিক ভাই আছেন যারা যেন এটা আপনারা বলেন। এটা এই যে নাম্বার হয়ে গেছে, আর 2-3 দিনের মধ্যে চলে আসবে, ওরা পিছনে কাজ করছে, আর 2 দিনের মধ্যে চলে আসবে। আচ্ছা, আপনাদের যদি কোনো কিছু না থাকে, হ্যাঁ আপনি কিছু বলবেন? আচ্ছা, তাহলে যদি আপনার কিছু বলার আছে, আর যদি কিছু বলার না থাকে, তাহলে আমি আজকে সভাপতি সাহেবকে কিছু বলতে একটু অনুরোধ করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সামাজিক সুরক্ষা ও জমি অধিগ্রহণ সম্পর্কিত সেমিনারে দীর্ঘ সময় আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম, এবং এলাকার সুধীজনদের কাছ থেকেও আমরা প্রশ্ন এবং তার উত্তর ওনাদের কাছ থেকে পেয়েছি। আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্নটা হচ্ছে, আপনার কথা বললেন না, আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে, আমি একজন দোকানদার, একটা ঘরে ভাড়া নিয়ে দোকানদারি করি, ওই ঘরে আরো 4 জন দোকানদার আছে। এখন এই 2 জনের সাথে মালিকানা নিয়ে আমরা ঘর নেওয়ার পরে 2 ভাইয়ের ভিতর মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে, মামলা মোকদ্দমা চলতেছে। এখন ওই ক্ষতিপূরণের টাকা তো ওনাদের মালিকানা সেটেল হওয়ার পরে ওনারা ক্ষতিপূরণের টাকা পাবেন, কিন্তু ব্যবসায়ী হিসেবে যে ক্ষতিপূরণের টাকাটা, এই টাকাটা আপনারা তাদেরকে দেবেন কিনা? বিতর্কিত জায়গায় যারা ব্যবসা করতেছেন ওনারা কি পাবেন? আমার এখানে আসার আগে ধারণা ছিল এখানে যত লোক বসা আছে সবাই কিন্তু ঘর মালিক না, এর ভিতরে অনেকে আছেন দোকানদার, আর অনেকে আসেন নাই। কারণ হচ্ছে তাদের এইখানে সম্বল হচ্ছে এই দোকানটুক,
যখন শুনেছে যে এইখানে অধিগ্রহণ হয়ে রাস্তা হবে, মনের কষ্টে আসে নাই, কারণ তাদের পথে উঠে যাওয়া ছাড়া কোনো পথ নেই, বিকল্প কোনো সোর্স তাদের নেই যে চার দোকানে চা বিক্রি করে ওই দিয়ে তার সংসার চলে। তো আপনারা যখন তাদের ক্ষতিপূরণের কথা বলছেন, আমার মনে হয় পরবর্তীতে কোনো এরকম সভা হলে এখানে 400-500 লোক হাজির হয়ে যাবে, কারণ তারা আশার আলো দেখবে, এই জন্যই তারা আসবে। এগুলোর জন্য আলাদা করে ফর্ম ফিল আপ করবে। জি জি, আইডির নাম্বার সব নেওয়া হবে। এইটা অনেকেই আশ্বস্ত হবে এই সংবাদটা জানলে। তো আপনাদের কাছে আর একটা অনুরোধ করব, সেটা হচ্ছে এই অধিগ্রহণের পরে যাকে যে ক্ষতিপূরণ দেওয়া হবে, এই টাকাটা আনতে 3 টাকা আনতে 13 টাকা খরচ না হয়, এই বিষয়ে আপনাদের নিশ্চিত করতে হবে। কারণ আমার অভিজ্ঞতায় বলি, আমি এ পর্যন্ত যত অধিগ্রহণ দেখেছি, কোন অধিগ্রহণের টাকা নির্দিষ্ট সময়ে পায় নাই। 1 লক্ষ টাকা আনতে 50,000 টাকা খরচ করা লাগছে। এরকম পরিস্থিতিতে আমাদের কেউ না পড়েন। আপনারা যারা এই প্রকল্পে সহায়তা করার জন্য আপনারা সরকারকে সহযোগিতা করতেছেন, পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য আসছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই ক্ষতিপূরণ যখন দেওয়া হবে, এইটা আপনারা একটু মনিটরিং করবেন। আপনারা মনিটরিং করলে এই দুর্নীতিটা করতে পারবে না। তো আমি আপনাদের কাছে, আপনারা অধিগ্রহণের যে সর্বোচ্চ সুযোগ সুবিধার কথা বলছেন, এরপরে আমার আর অনুরোধ করার মতো জায়গা নেই। আমি অধিগ্রহণ সম্পর্কে যতটুকু জানি সব বিষয়ে বলছেন, তবে এই ক্ষতিগ্রস্তরা হয়রানির শিকার না হয় এই বিষয়টা আপনারা সকলে নজর রাখবেন। আর এখানে গোল চত্বর আর ফ্লাইওভারের কথা যেটা বলা হয়েছে, ফ্লাইওভার যদি করা সম্ভব হয় সেটা আপনারা দেখবেন। ওভারব্রিজ করে কোনো লাভ নেই, ওভারব্রিজে কেউ ওঠে না। বাগেরহাটে 3টা হয়েছে, আমার অভিজ্ঞতা, আমি একদিন উঠেছি। আর সব লোক নিচের থেকে পার হয়, তা নিচের থেকেই যখন পার হয় তখন গোল চত্বর হলে তাতে কোনো সমস্যা হবে না। গোল চত্বরটা হলে সব দিকে যদি ফ্লাইওভার হয়ে যায়, ফকিরহাটের কোনো ডেভেলপমেন্ট হবে না। এই মোড়ে চা খাওয়া মানুষ ডেকে আনতে হবে। গোল চত্বর হলে এই এলাকার উন্নয়ন হবে। 6 লেন যখন হবে, তখন বাংলাদেশের অন্যতম সমুদ্র বন্দর মোংলা বন্দর সচল হবে, ইপিজেড আরো সচল হবে, এলাকায় ব্যবসা বাণিজ্যের পরিধি বাড়বে। তো আমার মনে হয় এখানে একটা গোল চত্বর হওয়া উচিত। আর ওই কাঁঠালতলার মোড়ে ওইখানে একটা আন্ডারপাস করা যায় নাকি, ওখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের তল থেকে একটা আন্ডারপাস করলে ওপার হচ্ছে এবারটা গুরুত্বপূর্ণ। কাঁঠালতলা এই না 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 না, এইখানে এই গোডাউনের মোড়, সিএসডি গোডাউনের মোড়, ওইটা একটু দেখেছেন? হ্যাঁ, ওখানে একটা ভৈরব নদীর পরে একটা ব্রিজ আছে, 2 পাশেই গুরুত্বপূর্ণ। তো 2 পাশেই আন্ডারপাস করার মতো জায়গা আছে, ব্রিজের হাইট যা আছে ওখানে আন্ডারপাস করা যায়। হ্যাঁ, ওই যে ব্রিজটা, হ্যাঁ হ্যাঁ। তো সোনাখালীর রাস্তা আর কাঁঠালতলার রাস্তা, এই 2টা রাস্তায় 2টা আন্ডারপাস করা গেলে আমাদের এই এলাকার একটা বড় সমস্যা দূর হয়। আর একটা সুপারিশ করব, এই জায়গার বাইরে, ফকিরহাট সদরের বাইরে, সেটা হচ্ছে ফলতিতে একটা বিশাল বাজার, ওখানে একটা আন্ডারপাস হওয়া দরকার। আর প্রতিদিন ওখানে 4-5 কোটি টাকার কেনা বেচা হয়। চিংড়ি মার্কেট, বাংলাদেশের সর্ববৃহৎ চিংড়ি মার্কেট ফলতিতা, ওখানে একটা আন্ডারপাস করলে বাজার মার খেয়ে যাবে, আন্ডারপাস দিয়ে পাবলিক পার হবে, যানবাহনে মাছ তো এসে চলে যায়। তো হ্যাঁ
ফলতিদা বাজারে আন্ডারপাস, একটা সিএসডি গোডাউন আর একটা হচ্ছে মূলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওই সড়ক, এই দুই জায়গায় দুইটা, আর ফলতিদা একটা, তিনটা। হ্যাঁ, এটা যদি করা যায় আপনারা একটা এই বিষয়ে দেখবেন। আচ্ছা, তো আপনারা যারা এখানে অংশগ্রহণকারী এবং আজকে এই সেমিনারের আয়োজক যারা, রোডস অ্যান্ড হাইওয়ে সহ পরামর্শদাতা যারা আসছেন বিভিন্ন সংগঠন থেকে, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, আপনাদের এই প্রকল্পের সফলতা কামনা করে এবং ক্ষতিগ্রস্তরা তারা তাদের ক্ষতিপূরণ পাক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং এই সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। এই ধরনের উদ্যোগকে আমরা অবশ্যই স্বাগত জানাবো। অনেকেই হয়তো প্রথমে যে হেডলাইনটা ছিল সেটা শুনে হয়তো অনেকে আতঙ্কিত ছিলেন যে আমাদের এই জমি নিয়ে যাবে বা তাদের রুটি রুজির স্থানটা চলে যাবে, কিন্তু তারা কিন্তু তাদের রুটি রুজি বা তাদের যে মূল্যের ওইভাবে আসলে পূরণ কখনোই সম্ভব না, তারপরেও যতটুকু সম্ভব তারা কিন্তু পূরণ করে দিচ্ছে। সেই ক্ষেত্রে আমরা ফকিরহাটবাসী সকলেই যার যার স্থান থেকে সহযোগিতা করব এই ধরনের সরকারি উদ্যোগকে ফলপ্রসূ করার। এটা কিন্তু দীর্ঘমেয়াদী আমাদের ফকিরহাটেরই লাভ, বুনিয়াদী লাভ হবে, কেননা আমাদের এই ফকিরহাট একটা ট্রানজেকশন এরিয়া এবং এই ট্রানজেকশন এরিয়াটা কিন্তু আরো স্থায়ীভাবে সারা বাংলাদেশে আরো মানুষ বেশি করে চিনবে এবং এই ফকিরহাটেরই দিন শেষে উন্নয়ন হবে বলে আমি আশা করি। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে যাদের শুভ বুদ্ধির উদয় হলো এবং ফকিরহাটকে একটি উন্নত ফকিরহাট বাস্তবায়ন করার যে স্বপ্ন তারা দেখছেন, কারণ মোংলা বন্দর ইপিজেড এ সকল কিছুই কিন্তু পূর্বে বক্তা বলেই গেছেন। আমরাও তার সাথে একাত্মতা পোষণ করছি এবং এই ফকিরহাটকে যদি একটি উন্নত ফকিরহাট গড়ে তুলতে হয় তাহলে সবার সম্মিলিত প্রচেষ্টাই এটা সম্ভব, নতুবা এটা কখনোই সম্ভব না। আমরা ফকিরহাট, আধুনিক ফকিরহাট বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান রেখে আমি বিদায় নিচ্ছি। রনি হাসান, বাগেরহাট ভিশন 24।